2 বছর আগের এই ছবিগুলো দেখুন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দখলে সাধারণ মানুষ। ঠিক 2 বছর আগে শিক্ষার্থীদের নেতৃত্বে বাংলাদেশে হওয়া গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের, যাকে কর্তৃত্ববাদী বলে মনে করেছেন এই আন্দোলনকারীরা। এই আন্দোলনের সময় সক্রিয় ও সোচ্চার ছিলেন এমন 4 জনের সঙ্গে কথা বলেছি আমরা। এরা হলেন সাব্বির আহমেদ, নাজিফা জান্নাত, মাহফুজ আলম ও তানজিম উদ্দিন খান। আমরা জানার চেষ্টা করেছি 2 বছর পর কি ভাবছেন তারা। প্রথমে শুনব সাব্বির আহমেদের কথা। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর অনেকেই উল্লাসে মেতেছেন, কিন্তু সাব্বির তা করতে পারেননি, কারণ তার আগের দিন ঢাকার কারওয়ান বাজারে গুলি খেয়ে দৃষ্টিশক্তি হারিয়ে হাসপাতালে পড়েছিলেন তিনি। কিন্তু কেন গিয়েছিলেন এই আন্দোলনে? এই একটা যৌক্তিক দাবিতে অনেক বেকার ছেলে ঘুরতেছে, চাকরি পাচ্ছে না, জাস্ট একটা কোটা নিয়ে। তো তখন সরকারের যেই আলোচনার মাধ্যমে এটা সমাধান করা সম্ভব ছিল, সে এখানে জোর প্রয়োগ করে অনেককে শহীদ করে দেয়। তারপর থেকে আসলে এর সাথে সম্পৃক্ততা হয়ে যাওয়া। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, সাব্বিরের প্রত্যাশা ছিল একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের। কিছু তো পরিবর্তন হয়েছে। মানুষ আগে তার বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, সেটা ফিরে পেয়েছে। মানুষ যে মৌলিক যেই বিষয়গুলা, যে দুর্নীতি হওয়া, এগুলো তো এখনও হচ্ছে। চাঁদাবাজি বন্ধ হওয়া, এগুলো এখনও হচ্ছে। যে টেন্ডারবাজি হওয়া, এগুলো এখনও হচ্ছে। যেগুলো থেকে এখন আমরা বের হইতে পারি নাই। এবং মানুষের উপরে যে নির্যাতন, নিপীড়ন, যে এগুলো কিছু বন্ধ হয়েছে, কিছু এখনও রয়ে গিয়েছে। এখন তার দিন কাটে খবর শুনে, অন্যের সাহায্য নিয়ে দৈনন্দিন কাজ করে, এমনকি কারিগরি শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টাও করছেন তিনি। একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের স্বপ্ন ছিল নাজিফা জান্নাতেরও। বাম রাজনীতির সঙ্গে আগে থেকেই যুক্ত ছিলেন তিনি। জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একজন ছিলেন তিনি। আমরা তো দীর্ঘদিন ধরেই এই মুভমেন্টটার মধ্যে ছিলাম। আমরা ডিফাইন করতে পেরেছিলাম যে শেখ হাসিনা কেন স্বৈরাচারী, কেন এই শাসন আমলটাতে মানুষ নিষ্পেষিত হচ্ছে, এখানে গুম খুন হচ্ছে, এখানের মধ্যে নির্বাচনটা ঠিকঠাক হচ্ছে না, এখানের মধ্যে রাতের ভোটে তিনি নির্বাচিত হচ্ছেন। তো এই সকল কম্পোনেন্ট যেরকম ছিল, ওই মুভমেন্টটা আসলে আমাদের জন্য একটা ওই পরিস্থিতিটার মধ্যে দিয়ে গিয়ে আমাদের নিয়ে গেছিল, যে আমাদের ওই সময়টার মানুষটা এমনভাবে গঠিত হয়েছিল যে এই দিকে এমন কিছু চলছে আসলেই যে ফেরত আসার আর উপায় নেই। কিন্তু নাজিফা যে তরুণ নেতৃত্বকে মেনে এই আন্দোলন করেছেন, তাদের উপরই পরে হতাশ হয়েছেন। যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গঠন করেছেন। তারা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জামায়াত সহ সমমনা 11টি দলের সঙ্গে জোট করেছে। এই সিদ্ধান্ত সহ বিভিন্ন সময়ে এনসিপির নানা রাজনৈতিক অবস্থানে হতাশ হয়েছেন তিনি। খুবই প্রথমত এনসিপি একটা মধ্যপন্থী রাজনৈতিক স্ট্যান্ডের কথা বলেছিল, কিন্তু পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যেই দেখা যাচ্ছে যে এটা একটা ডানপন্থী রাজনৈতিক দলে পরিণত হচ্ছে, এবং সেখানে আসলে নারীদেরকে কোটা ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে। এবং তারা যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষজনকে, যে তারা পুরনো কোনো রাজনীতির ব্যাগেজ তারা টানবে না, আমরা দেখতে পেয়েছি যে তারা আসলে শুরুর থেকে সেই ব্যাগেজগুলো টানতে শুরু করেছিল। তাই মধ্য বামপন্থী পরিসরে একটি ঘাটতি তৈরি হয়েছে বলে মনে করেন নাজিফা। সেই জায়গা থেকে সামাজিক গণতন্ত্রী একটি দল তৈরি করছেন তিনি ও সমমনা আরও অনেকে। আপাতত নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা এনপিএ নামে কাজ করলেও শিগগিরই রাজনৈতিক দল ঘোষণা দেবেন বলে জানান তিনি। সেন্টার লেফট বামপন্থী বা একটা সোশ্যাল ডেমোক্রেটিক ঘরানার বামপন্থী রাজনৈতিক দলে আসলে যারা যুক্ত হতে চান, এরকম অনেক মানুষ বা অনেক রাজনৈতিক কর্মী বা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অ্যাক্টিভিজমে যুক্ত ছিলেন, কোনো সরাসরি রাজনৈতিক দলে যুক্ত হন নাই, তাদের কাছে মনে হয়েছিল যে এখানে একটা রিনিউয়াল দরকার। দীর্ঘ 1-1.5 বছর ধরে আমরা এই আলোচনাগুলোর মধ্যে দিয়ে যাই এবং আমরা এই ডিসিশনে পৌঁছাই যে না, আমাদের আসলে সোসাইটির বিভিন্ন প্রান্তের মানুষজনের সাথে মিথস্ক্রিয়া ঘটাতে হবে। সেই মিক্সিং আমাদের লাগবে, এবং যেটা আমাদের লাগবে সেটা যে এই পলিমিক্সিংয়ের মাধ্যমে আমরা একটা নির্বাচনমুখী মেইনস্ট্রিম রাজনৈতিক দল হতে চাই। জুলাই আন্দোলনের শীর্ষ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাহফুজ আলম।
তাকে এমনকি মাস্টার মাইন্ড বলেও পরিচয় করিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেই সরকারে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপদেষ্টা হিসেবে কাজ করেন তিনি, কিন্তু পরে শিক্ষার্থীদের দল এনসিপিতে যোগ দেননি তিনিও। এটা তো তারা বেছে নিছে, তাদের একটা রাজনৈতিক প্রত্যেকের রাজনৈতিক একটা কম্পাস থাকে, তারা তাদেরটা বেছে নিছে এবং এটা তো মানুষ বিচার করবে, ভোটের সময় বিচার করবে বা মানুষ হচ্ছে দেখবে যে আসলে তারা কোন চিন্তা কোন দর্শন অনুযায়ী রাজনৈতিক দল চালাচ্ছে। কিন্তু তারা অবশ্যই তারা একটা পলিটিক্যাল ক্যাম্প বেছে নিছে, এটা তো দৃশ্যমান। 2 বছর পর আন্দোলনের সফলতা কোন পর্যায়ে পৌঁছেছে? মাহফুজের কাছেও একটি রেজিমের পরিবর্তন এবং একটি নির্বাচন যেখানে সাধারণ মানুষ যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে সেখানেই আটকে আছে। 15 বছরে 3টা ভুয়া ইলেকশনের পরে মানুষ ভোট দিতে পারছে। দ্যাট ইজ দ্য ডেমোক্রেটিক এক্সারসাইজ, যেটা মানুষ করতে পারছে। এটাই আমাদের এক ধরনের পুরো অভ্যুত্থানের একটা বড় সাফল্য হচ্ছে এইটা। এরপরে ডেমোক্রেটিক্যালি ইলেক্ট হয়ে বা বিরোধী দলে হয়ে তারা কি করতেছে সেটা তো আসলে জনগণ চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে পারবে না যতক্ষণ না প্রতিষ্ঠানগুলো, যেটা আমরা বলতেছি সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হচ্ছে। ফলে এটা একটা সেট, একটা ছোট ইলেকশন দিয়ে হবে না। সেটটা কিন্তু ছিল 3: সংস্কার, বিচার এবং ইলেকশন। কিন্তু আমাদেরকে এখন মনে হচ্ছে যে আমরা ইলেকশনের দিন মানুষ খুবই আনন্দ সহকারে ভোট দিতে গেল, এই ভোট দিয়ে তার কর্মসারা, এরপরে আর তার কোনো কাজ নেই, জনগণের নাগরিকদের আর কোনো দায়িত্ব নেই। এবং যারা নির্বাচিত হয়েছেন বা যারা বিরোধীতে হয়েছেন সবাই মিলে একটা আন্ডারস্ট্যান্ডিং যে ওকে, এবার আমরা জনগণকে বলে যেতে পারি এবার আমরা 5 বছর তা আছি, এমপি আছি, মন্ত্রী আছি। ফলে 3টা শর্তের মধ্যে মাত্র একটা শর্ত পূরণ হয়েছে অভ্যুত্থানের মধ্যে দিয়ে। যে কথাগুলো বলা হচ্ছিল বারবার, বড় কথা 3টা, তো এর মধ্যে একটা মাত্র বাস্তবায়ন হয়েছে, বাকি 2টা বাস্তবায়ন ছাড়া গণতন্ত্র সম্ভব। গত 2 বছরে একটি অন্তর্বর্তী সরকারের পর একটি নির্বাচিত সরকার এখন দায়িত্বে। এই সরকারের 6 মাস পেরিয়ে গেলেও বিচার ও সংস্কার প্রশ্নে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ার দায় রাজনৈতিক দলগুলোর উপর দিয়েছেন মাহফুজ। প্রতিষ্ঠান যতক্ষণ না এমনতর শক্তিশালী হবে যে ক্ষমতাসীনদেরকে প্রশ্ন করা যাবে এবং ক্ষমতাসীনদের প্রশ্ন করার কারণে আঘাতপ্রাপ্ত হইতে হবে না বা আক্রান্ত হইতে হবে না, ততদিন পর্যন্ত ওই রকম শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। বিচার বিভাগ স্বাধীন করতে হবে, আপনার দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে হবে, আপনার ব্যাংকিং খাতে যে রকম নৈরাজ্য চলতেছে এই নৈরাজ্যকে বন্ধ করার জন্য যে আইনগুলো প্রস্তাব করেছে আইনগুলো করতে হবে। আপনার এই প্রতিষ্ঠান শক্তিশালী না করাটাই হচ্ছে যে ফ্যাসিজম হওয়ার বা স্বৈরাচারী রাষ্ট্র কৌশলের আপনার হচ্ছে যে যাত্রাপথ, একটা ঢোকার পথ। মাহফুজের মতে একটা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন করার জন্য সাংবিধানিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। গত নির্বাচনে অনেকগুলো সংস্কার প্রস্তাব নিয়ে হ্যাঁ না ভোট হয়, যেখানে হ্যাঁ জয়ী হয়েছে। তার উপর সরকারি দল বিএনপির 31 দফা সংস্কারের প্রস্তাবও রয়েছে। কিন্তু এসব সংস্কার কতটা আদৌ বাস্তবায়িত হবে তা নিয়ে কিছুটা সংশয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খানের। প্রথমে জানা যাক জুলাই আন্দোলনে তিনি কেমন করে যুক্ত হয়েছিলেন। ধারাবাহিকভাবেই আমরা কিন্তু শিক্ষার্থীদের পাশে ছিলাম। এখন আমাদেরকে যেভাবে বিবেচনা করুক না কেন, তখন কে কোন মতাদর্শের সেগুলো কিন্তু আমরা কখনো বিবেচনায় নেইনি। বিবেচনায় না নিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে, যখনই তারা আক্রান্ত হচ্ছে, নির্যাতনের শিকার হয়েছে, আমরা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছি এবং সেই ধারাবাহিকতায় জুলাই আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সহ সুশীল সমাজের অনেকেই সোচ্চার ছিলেন। তানজিম উদ্দিন যেটি দেখেছেন যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের ব্যানারে একটা ঐক্যবদ্ধ অবস্থান দেখা গেছে, তা 5 আগস্টের পর সহজেই ভেঙেও গেছে। যারা স্বপ্ন দেখিয়েছিল এবং রাজনৈতিক দলের বাইরে একটা কিন্তু প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, যেটার আসলে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচিতি ছিল না, এবং ওই রাজনৈতিক পরিচয়টা না থাকার কারণে কিন্তু মানুষ ওই প্ল্যাটফর্মের মধ্য দিয়েই নিজের মধ্যে সাহস সঞ্চার করেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে 5 আগস্টের পরে সেই প্ল্যাটফর্ম যেই ন্যাশনাল যে সংহতিটা তৈরি করেছিল, জাতীয় পর্যায়ে যে সংহতিটা তৈরি করেছিল, সেই সংহতিটা বিনষ্ট হতে বেশি সময় লাগেনি কিন্তু। এবং আমি নিজেই 2024-এর 8ই আগস্টে আমি নিজেও কিন্তু একটা ঘটনার ভিকটিম, যেখানে আমাকে হচ্ছে অনলাইনে বিভিন্নভাবে ট্যাগিং করা, ফ্যাসিস্টদের দোষর একটা ঘটনাকে ঘিরে শহীদ মিনারে, এমনকি আমাকে হচ্ছে কতলের ডাকও অনলাইনে দিল। এর মধ্য দিয়ে কিন্তু আমাদের যে নিজেদের মধ্যে সংহতি ঐক্যটা তৈরি হচ্ছিল, আমার কাছে মনে হচ্ছে সেটার একটা
আমরা বড় ধরনের আমরা দেখলাম যে ভিন্ন দিকে বাঁক নিয়েছে, এবং এই ভিন্ন দিকে বাঁকটা আমরা কিন্তু গত 2 বছরে দেখেছি আরও বেশি সবাইকে ভিন্ন করেছে। এবং এক ধরনের মেরুকরণের মধ্যে আমরা ছিলাম, আবার এই পরিচয়বাদী রাজনীতিকে ঘিরে, আত্মপরিচয়ের রাজনীতিকে ঘিরে আমরা আরেক ধরনের রাজনীতির মধ্যে প্রবেশ করে ফেললাম। এবার জানা যাক সংস্কার প্রশ্নে কি সংশয় তানজিম উদ্দিনের। যে এই যে আধিপত্যের যে সংস্কৃতি, সেটা সবার মধ্যেই, শুধু সরকারি দল না যে সরকার দল ক্ষমতা আছে, বিরোধী দলের মধ্যেও ওই প্রবণতা থেকে বের হয়ে আসার কোনো মানে আভাস দেখা যাচ্ছে না। যার ফলে আমার কাছে এই সংস্কারের আলাপটা এই পর্যায়ে খুব গুরুত্ব বহন করছে না, যেখানে আমি দেখছি আমাদের মানসিকতায় আসলে বড় ধরনের পরিবর্তন আমরা আশা করছিলাম অন্ততপক্ষে 5ই আগস্টের অভিজ্ঞতা থেকে, সেই পরিবর্তনটা আসলে আমরা দেখছি না। নেতার তোয়াজ, সেই যে সংস্কৃতি, এবং কোনো সমস্যা হলে এটা প্রধানমন্ত্রী দেখবেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়া অন্যদের কোনো কার্যক্রম থাকবে না, ওই ধরনের কিছু সিমটম কিন্তু আবার উপস্থিত হচ্ছে। কারণ এই সংস্কৃতিগত পরিবর্তন যদি আমরা না করতে পারি, তাহলে তো আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের যারা আত্মহত্যা দিলেন তাদেরকে আসলে সম্মান দেখানো হবে না। জুলাই অভ্যুত্থান বাংলাদেশকে অনেকগুলো কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এর মধ্যে একটা বড় প্রশ্ন, যেটি এই আন্দোলন বা তাদের সমর্থনকারীদের প্রায় সবাই বলেছেন, তা হলো একটা রাজনৈতিক সংস্কৃতির বদল। এখন প্রশ্ন হলো, যুগ যুগ ধরে চলে আসা রাজনৈতিক সংস্কৃতি বদলাতে আসলে কতদিন লাগতে পারে, বা ক্ষমতায় বা ক্ষমতার বাইরে থাকা মানুষই এই পরিবর্তনের জন্য কতটাই প্রস্তুত?